শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি নাফিসা হক। প্রতি শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান, যেখানে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। আর এছাড়াও থাকবে শেয়ার বাজার, স্বর্ণ এবং মুদ্রা বাজারের আপডেট। ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত এস আলম গ্রুপের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ বিএনপির অর্থনৈতিক পরিকল্পনায় নেই। এস আলম ও বেক্সিমকোর পাচার করা অর্থ উদ্ধারে 6 দেশের কাছে আইনি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে সরকার। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রী আশা ব্যক্ত করেছেন আওয়ামী আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব। 2009 থেকে 2024 আওয়ামী লীগের এই শাসনামলে বাংলাদেশ থেকে পাচার হয়েছে $234 বিলিয়ন। বর্তমান বাজার দরে যার পরিমাণ প্রায় 28 লাখ কোটি টাকা। বছরে গড়ে পাচার হয়েছে 1,80,000 কোটি টাকা। অন্তর্বর্তী সরকার এই অর্থ ফেরত আনার উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। অর্থ আত্মসাতের ঝুঁকি তৈরি হয়। ক্ষমতায় আসার পর সেই প্রচেষ্টা আরো জোরদার করেছে বিএনপি সরকার। মঙ্গলবার সংসদকে অর্থমন্ত্রী জানান, এস আলম গ্রুপের পাচারকৃত অর্থ উদ্ধারে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, সাইপ্রাস, জার্সি ও সিঙ্গাপুর এবং বেক্সিমকো গ্রুপের জন্য যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আইনি সহায়তা চেয়েছে ঢাকা। যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য একদিকে G2G গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি তারাও কাজ করছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই টাকা রিকভার করতে পারবো। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আর্থিক দুর্নীতিতে কারোর সঙ্গে আপোষ করেনি। বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। ম্যাক্রো স্ট্র্যাটেজি, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। শেয়ার বাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। সো বি অ্যাসিওর্ড, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই। ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ $7,800 কোটি। তবে ক্ষমতা গ্রহণের পর গত 2 মাসে $9 কোটি পরিশোধ করেছে সরকার। বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। জ্বালানি তেলের দামের প্রভাবে মূল্যস্ফীতি নিয়ে ভিন্ন মত সরকারের কর্তা ব্যক্তিদের। মঙ্গলবার সকালে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, জ্বালানি তেলের দামে বাড়বে পণ্যের দাম, বাড়ানো হচ্ছে বাস ভাড়াও। আর বিকেলে ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেছেন, জ্বালানি তেলের দাম যেটুকু বেড়েছে তাতে মূল্যস্ফীতি হবে না, বরং বাড়বেও না কোনো পণ্যের দাম। জ্বালানির দাম বাড়ার পরই পাল্টে গেছে দৈনন্দিন হিসাব নিকাশ। তেলের দাম বৃদ্ধির পর সব ধরনের গণপরিবহনে ভাড়া বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। রাইড শেয়ারিং এ প্রাইভেট কার ও মোটরসাইকেলের খরচ বেড়েছে। এসব পরিবহনের ভাড়া বৃদ্ধিতে চাপ বেড়েছে নগরবাসীর জীবনযাত্রায়। ছাত্রদের ভাড়াটা আপনার আমাদের আগে হাফ ভাড়া, তখন আমাদের ফুল ভাড়া নেয়। এখন যে 140 টাকা লিটার করা হয়েছে, বাট আগে থেকে আমাদের ভাড়ার পরিমাণ অনেক কমে গেছে। ভাড়া না বাড়ালে তো আমরা চলতে পারবো না, মালিক চলতে পারবো না। একদিকে জ্বালানি তেল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তার উপরে ডিজেলের 15% দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। কৃষি পণ্য পরিবহনে খরচ বেড়েছে, তাই কারওয়ান বাজারে বেড়েছে সবজি ও পণ্যের দাম। খরচ বেড়ে যাওয়ায় বিপাকে ক্রেতারা। এলপিজির দাম ফের বাড়ায় হোটেল রেস্তোরাঁর খাবারের দামও বাড়াতে যাচ্ছেন ব্যবসায়ীরা। এখন আজকে যদি এই এফেক্টটা করে, তো আরো 2-1 দিন পরে আমার তো মনে হচ্ছে আরো অনেক বেশি বাড়াই দিবে ওরা। এই গাড়ি ভাড়া আগে ছিল 12,000, এখন 15,000, 16,000। এখন ওই মালের উপরে ওটা পড়তা পড়ে যায় বেশি। বস্তা প্রতি মনে হয় 10 টাকা করে বেড়ে গেছে। খাওয়ার দাম তো বাড়াইতেই হবে, জিনিসপত্রের দাম বাড়ছে না। গণশুনানি ছাড়াই সড়ক ও নৌপথে ভাড়া বৃদ্ধির প্রস্তাবকে অযৌক্তিক আখ্যায়িত করেছে যাত্রী কল্যাণ সমিতি। বাস ভাড়া প্রতি কিলোমিটারে 15 পয়সা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, এটা যৌক্তিক। তার বাইরে যদি হয়, এটা নানা খাতে তারা অযৌক্তিক বা একচেটিয়া ভাবে যদি বাড়াতে চেষ্টা করে, এটা আমরা যাত্রী সাধারণকে সাথে নিয়ে প্রতিহত করব। অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানির দাম বৃদ্ধি মূল্যস্ফীতি বাড়াবে, ফলে নিম্ন মধ্যবিত্তরা বেশি ক্ষতিগ্রস্ত হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের নগদ অর্থ সহায়তার পরামর্শ তাদের। ট্রান্সপোর্টের যে কস্ট বেড়ে গেছে, ইতিমধ্যে যে মালিক সমিতির সাথে আলাপ আলোচনা হয়, তো দাম তো বেড়ে গেছে, ভাড়া বেড়ে গেছে। তো এখন এই অবস্থায় ভাড়া বৃদ্ধির কারণে আসলে যারা একদম নিম্নবিত্ত
বা অভাবী মানুষ, সীমিত আয়ের মানুষ, প্রত্যেকেরই কিন্তু আয় বাড়ছে না, অনেক জায়গাতে চাকরি চলে যাচ্ছে, হ্যাঁ, কর্মহীন হয়ে পড়ছে মানুষ, দারিদ্র্য বেড়ে যাচ্ছে, মূল্যস্ফীতি বৃদ্ধি, এগুলো সব কিছুর কারণে আসলে তাদের জীবনটা কিন্তু দুর্বিষহ হয়ে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে পণ্য উৎপাদন ও রফতানি ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন অর্থনীতিবিদরা। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব এখন আর কোনো একটি খাতে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে পরিবহন, নিত্যপণ্যের বাজার ও সেবা খাতে। এই চাপ থেকে স্বস্তি পেতে কার্যকর পদক্ষেপের প্রত্যাশা সকলের। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়লে ফিলিং স্টেশন থেকে তেল পেতে 1.5 মাসেরও বেশি সময় ধরে চলা ভোগান্তির অবসান হবে বলে আশা করছিলেন অনেকেই, কিন্তু দাম বাড়লেও সেই অবস্থার অবসান হয়নি। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এ নিয়ে ক্ষোভ ঝাড়ছেন চালকরা। বিশেষভাবে রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা চালকদের চোখে মুখে তাই হতাশার ছাপ। অন্যদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে দাম বৃদ্ধির ফলে চাহিদা কিছুটা নিয়ন্ত্রণে আসায় লাইনের চাপ কমেছে, তবে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বস্তিদায়ক হবে না। সকালে ভোর 5টা 5:30 বাজে লাইন ধরছি, মনে করেন এমন তাহলে কি পাম্পের ধারে যাইতে পারতেছি না, বিআইপি লাইনের লিগে আগাইতে পারতেছি না, ঠিক মতন খাইতেও পারতেছি না, ঘুমাইতেও পারতেছি না। প্রতিদিন প্রায় আপনার 8 ঘন্টা 9 ঘন্টা সময় দেওয়া লাগে। দাম তো ভালো, কিন্তু সমস্যার সংশোধন হলো না। সিনটেকেট অসাধু ব্যবসায়ীরা এটা আরো সুযোগ নিতেছে, এটা দিয়ে আমাদের তো সারাদিন রাইড শেয়ার করে আমাদের তেল ওই পরিমাণে পাই না। এই নিয়ে গেলে দেখা গেছে যে 2 দিনের মধ্যে আবার তেল লাগে। প্রতিদিনই আমরা ফিলিং স্টেশনের সামনে সেই দীর্ঘ চাপ কিন্তু এখনো লক্ষ্য করছি। দর্শক, আমরা এবার একটু রাজধানীর বিজয় সরণিতে যাব। আমাদের সহকর্মী শিহাব জাহিদ রয়েছেন, আমরা ফিলিং স্টেশনের সরাসরি খবর তার কাছ থেকে জানবো। জাহিদ, সকাল থেকে আপনি বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখেছেন রাজধানীতে, কেমন অবস্থা ছিল এবং আজ কি সেই লম্বা লাইন চোখে পড়ছে কিনা, কি বলছেন গ্রাহকরা? দেখুন, দীর্ঘ 1.5 মাস ধরে যেই সংকট চলছে এই তেলের, জ্বালানি তেল নিয়ে, সেটি কিন্তু এখনও অব্যাহত এবং যেই সরকার পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে জ্বালানি এখনও পর্যাপ্ত রয়েছে এবং সাধারণ মানুষ তাদের জ্বালানি কিন্তু তারা পাবেন। কিন্তু এই যে আমার সামনেই ঠিক দেখতে পাচ্ছেন পাম্পের যেই সিরিয়াল, সেটি কিন্তু বলে দিচ্ছে যে এই যে সংকট, সেই সংকট কিন্তু এখনও সমাধান হয়নি। সরকারের পক্ষ থেকে জ্বালানির দাম বাড়ানো হয়েছে, সেটি কিন্তু আগেও মানুষ প্রত্যাশা করেছিল এবং তারা কিন্তু ভেবেছিল যে এই জ্বালানির দাম যদি বাড়ানো হয় সেই ক্ষেত্রে জ্বালানির দাম বাড়ার কারণে কিছুটা সরবরাহ স্বাভাবিক হবে এবং এই যে দীর্ঘ লাইনের যেই সারি, যেই ভোগান্তি, সেটি কমে আসবে। কিন্তু সেটি কিন্তু চিত্রটি এখনও সেভাবে পাল্টায়নি। তবে আমরা অনেকটা কম দেখতে পাচ্ছি। এর আগে আমরা যেরকম রাস্তায় মানুষের সিরিয়াল দেখতাম, অনেক পাম্পগুলোই আমরা ঘুরেছি, সেই সব জায়গায় কিন্তু আমরা কিছুটা স্বস্তি দেখেছি যে মানুষের মধ্যে যেই আতঙ্ক ছিল সেটি এখনও বিরাজমান এবং সেই দীর্ঘ লাইন এখনও আছে, তবে কিছুটা ধীরে ধীরে কমে আসছে, এরকমই মনে হচ্ছে আমাদের কাছে। আমরা পাম্প মালিকদের সঙ্গেও কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে আগের চেয়ে 20% বেশি এখন তেল সরবরাহ করা হচ্ছে, যেই কারণে তারা ভাবছেন যে আসলে এই যে দীর্ঘ লাইন, সেটি মানুষের আতঙ্কের কারণেই এখনও বজে আছে এবং সেটি যদি মানুষের ভিতরে সেই সচেতনতা তৈরি না হয়, সেক্ষেত্রে এই জিনিসটা খুব তাড়াতাড়ি আসলে সংকটটা সমাধান হবে না। এবং আরেকটু বিষয় যদি বলে রাখতে, সেটি হচ্ছে এই মানুষের ভেতরে যে এখন পর্যন্ত যেই দুর্ভোগ চিত্র, সেই চিত্র কিন্তু পাল্টাতে আরও কিছুদিন সময় লাগবে এবং মানুষের ভেতরে যেই ক্ষোভ, সেটিও কিন্তু নেহাত কম নয়। এবং তারাও কিন্তু সকাল থেকে আমরা দেখেছি রাইড শেয়ার করা ছাড়াও যারা সাধারণ বাইক চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, তারাও কিন্তু এই দুর্ভোগের মধ্যেই আছেন এবং লম্বা সময় ধরেই আছেন, যে কারণে আসলে এই সমস্যাটা দূর হওয়া এখন সবচেয়ে বড় বিষয় আসলে, সেটি দাবি করছেন তারা। নাফিসা, এই ছিল পাম্প থেকে সবশেষ পরিস্থিতি জ্বালানির। জাহিদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তীতে আবার আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, যদি একটু ফিলিং স্টেশনের কথা বাদ দিয়ে একটু আমরা বাংলাদেশের সার্বিক চিত্রের কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে বাংলাদেশ রাষ্ট্রের বৈদেশিক ঋণের কিস্তি এখন $78 বিলিয়ন বেশিতে পৌঁছেছে এবং এ তথ্য কিন্তু জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ঋণের এত বড় একটা সংখ্যা, এটা আমাদের জন্য ঠিক কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে কিংবা এটা কতটা বাংলাদেশের জন্য ইতিবাচক, অথবা সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, আজকের এই আলোচনায় থাকবে সেই বিষয়গুলো। অর্থাৎ আমরা যে বিষয়টি
আজকের জন্য নির্ধারণ করেছি সেটি হচ্ছে ঋণের বোঝা ৭৮ বিলিয়ন, এবং এই পুরো বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমরা আমাদের আজকের অতিথির সাথে পরিচয় করিয়ে দিব। অতিথি রয়েছেন জনাব MS সিদ্দিকী, অর্থনীতিবিদ। জনাব MS সিদ্দিকী, স্বাগত জানাচ্ছি আপনাকে বিজনেস আওয়ারে। শুরুতেই আমরা বলেছি যে ৭৮ বিলিয়ন ডলারের যে ঋণ এখন বাংলাদেশের ঘাড়ে রয়েছে, এটি শুনতে আসলে অনেক বড় সংখ্যা মনে হয়। একটু এটা নিয়ে আপনার কাছে জানতে চাই যে এই পরিমাণ ঋণ থাকা কোনো রাষ্ট্রের জন্য কি আসলে স্বস্তিদায়ক, নাকি বাংলাদেশ ঋণের ফাঁদেই পড়েছে বলতে গেলে? ফিলিং স্টেশনের সেই দুর্দশার চিত্রের পাশাপাশি আমাদের উপর যে বড় একটি চ্যালেঞ্জ রয়েছে সেটি হচ্ছে ৭৮ বিলিয়নেরও বেশি ঋণের বোঝা, এবং এই তথ্য কিন্তু নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বিষয়ে আলোচনার জন্য আমরা আজকের আমাদের সাথে যে অতিথি থাকবেন তিনি হচ্ছেন জনাব MS সিদ্দিকী, অর্থনীতিবিদ। তার সাথে আমরা যুক্ত হব সরাসরি। জনাব MS সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমরা শুরুতে আলোচনা করছিলাম যে ৭৮ বিলিয়ন ডলারেরও বেশি যে ঋণের বোঝা বাংলাদেশের জন্য রয়েছে, এটি আসলে ঠিক কতটা স্বাভাবিক, নাকি আমরা বলতে গেলে ঋণের ফাঁদে পড়েছি? সাধারণত দেখা যায় যে লোনটা আমরা শোধ করতে পারবো, সেটাই আমাদের জন্য সহনীয়। তবে আমাদের জন্য এখন এটা এই ৭৮ বিলিয়ন ডলার কিন্তু সহনীয় পর্যায়ে নেই। কারণ হচ্ছে আমাদেরকে এই মুহূর্তে 7 বিলিয়ন ডলার সুদ এবং আসল শোধ করতে হচ্ছে। 2028 সালে এটা হবে 9 বিলিয়ন ডলার। তা আমাদের রিজার্ভ থেকে যদি আমরা 9 বিলিয়ন ডলার শুধু ঋণের টাকা ফেরত দিতেই আমরা খরচ করে ফেলি, তারপরে আমাদের অর্থনৈতিক অবস্থা, ফরেন কারেন্সি রিজার্ভটা কোথায় যাবে? আর দ্বিতীয় হচ্ছে, সাধারণত দেখা যায় যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো হয় ঋণ করে, সেগুলো যদি ইকোনমিক ভায়াবিলিটি না থাকে তাহলে এই টাকা শোধ করা একটা বোঝা হয়ে যায়। যেমন কিছু যেমন কর্ণফুলী ব্রিজ, এটা থেকে আমরা কোনো আয় করছি না। প্রতিদিন যে টাকাটা খরচ হয় মেনটেন্যান্সের, কর্মচারীর বেতন দিতে বা মেনটেন্যান্স, সেই টাকাটাও আমাদের গাড়ির যে আন্ডারপাস দিয়ে যায় তাদের কাছ থেকে উঠে না। তার মানে এটা কোনো ভায়াবল প্রজেক্ট না। আবার এট দ্য সেম টাইম পদ্মা ব্রিজ, কেউ কেউ বলুক যে অনেক বেশি টাকা খরচ করেছি, কিন্তু সেটা একটা ইকোনমিক ভায়াবিলিটি আছে। আমরা এন্টায়ার নর্থ বেঙ্গলে ইকোনমিক অ্যাক্টিভিটিস বেড়ে গেছে, আমাদের কানেক্টিভিটি বেড়ে গেছে, সুতরাং এখান থেকে আমাদের ইকোনমিক রিটার্ন অনেক বেশি। সেই রকম আমাদের কিছু অপ্রয়োজনীয় ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়ে গেছে, আমরা সেই টাকাগুলো শোধ করতে হিমশিম খাচ্ছি। আর নানা কারণে অর্থনৈতিক অবস্থা যেহেতু দুর্বল, তারপরে আবার ইউক্রেন ওয়ারের পরে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল, এরপরে আবার নতুন করে এই ইরান ওয়ার আমাদেরকে আরো খারাপ পরিস্থিতিতে নিয়ে গেছে। সুতরাং এই ৭৮ বিলিয়ন ডলারের এই বোঝা আসলে একটা লায়াবিলিটি। এটা আমাদের জন্য সত্যিকার অর্থে একটা বোঝা বলে আমরা বিবেচনা করা উচিত। আমরা আরেকটু জানতে চাই যে আর বলতে গেলে 1.5 মাস পরে নতুন বছরের নতুন বাজেট, আর এই সরকারের জন্য যেহেতু বেশ খানিকটা চ্যালেঞ্জিং এই সময়টা, এই সময় কি নতুন যদি ঋণ নেই সেক্ষেত্রে কতটুকু সতর্ক থাকা উচিত এবারে সরকারকে? অবশ্যই সতর্ক হতে হবে। কারণ হচ্ছে, যেমন ধরেন আমাদের IMF এর সাথে যে ঋণ চুক্তিটা ছিল, ওরা ডিসেম্বর পর থেকে আর কোনো কিস্তি দেয় নাই। অলরেডি জানিয়ে দিয়েছে আমাদের যে রিফর্ম প্রোগ্রাম, সেই রিফর্ম প্রোগ্রামগুলোতে তারা স্যাটিসফাইড না, সুতরাং তারা ফার্দার টাকা দেবে না। এখানে IMF এর টাকাটার একটা সুবিধা হচ্ছে, ওটা তো লেস দেন 1% ইন্টারেস্ট। আর আমরা সাধারণত যে লোন ৭৮ বিলিয়ন ডলারের যে লোন, তার মেজর পোর্শন কিন্তু বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক থেকে নেওয়া, যেটা বার্ষিক ইন্টারেস্ট রেট হচ্ছে 3% আশেপাশে। সুতরাং আমাদের জন্য IMF, ওয়ার্ল্ড ব্যাংকের মতো অর্গানাইজেশন থেকে ঋণ নেওয়াটা আমাদের জন্য নিরাপদ বা আমাদের জন্য এখন ফেভারেবল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেহেতু আমাদের রিফর্ম কার্যক্রমে তারা সন্তুষ্ট নয়, কারণ IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক যেটা করে সেটা হচ্ছে যে তারা আমাদের উপর কিছু শর্ত দেয়। সেই শর্তগুলোর মূল হচ্ছে যে আমাদেরকে কিছু ইন্টারনাল নিয়ম কানুন পলিসিতে রিফর্ম করতে হবে। তাদের বক্তব্য হচ্ছে যে রিফর্ম যদি না করা যায়, যেমন NBR এর রিফর্মের কথা বলে, আমদানি রিফর্মের কথা বলে, কাস্টমস এর রিফর্মের কথা বলে, তাহলে আমরা ডিজায়ার্ড ট্যাক্স, ইন্টারনাল ট্যাক্স আমরা পাবো না। আমরা যদি ট্যাক্স কালেকশন করতে না পারি, আমরা তাদের ঋণটা ফেরত দিব কি করে? এখন আমাদের বাস্তবতা হচ্ছে যে ট্যাক্স আমরা
আমাদের এনবিআর সংগ্রহ করে সেই ট্যাক্সটা টার্গেট থেকে অনেক কম। এট দি সেম টাইম টার্গেট থেকে অনেক কম, এবং সরকারকে সে মেকআপ করার জন্য ব্যাংকিং সেক্টর থেকে লোন নিতে হয় বিভিন্নভাবে। তাতে যে অন্য ধরনের একটা সমস্যা দেখা দেয়, আমাদের প্রাইভেট সেক্টরে বিনিয়োগ করার যে সক্ষমতা সেগুলো কমে যায়। এই যে কমে যায়, সেজন্য আমরা অনুৎপাদনশীল খাতেই যায়, কারণ সরকার যে টাকাটা নিয়ে যায় সেটা তো সরকার তার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টে মূলত খরচ করে। তো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের এটাকে আমরা অ্যাকচুয়ালি সরাসরি উৎপাদনশীল বলতে পারছি না, কারণ এটা তো কোনো গুডস এন্ড সার্ভিস তৈরি করে না। কারণ সরকারের যে খরচ, এই খরচটা আমরা যদি কিছুটা সাধন করি, আমরা যদি কমিয়ে আনি, যেমন কর্মকর্তাদের বিদেশ সফর, তাদের গাড়ির খরচ, অন্যান্য যে অনুৎপাদনশীল খরচগুলো আছে সেগুলো যদি আমরা কমিয়ে আনতে পারি, তাহলে আমাদের ঋণের বোঝা কমে যায়। আইএমএফ সেই কথাগুলোই আমাদেরকে বলে যে তোমরা খরচ কমাও, তোমরা নিজেদের রিফর্ম করো, তোমরা ইন্টারনাল রেভিনিউ কালেকশন করো, তোমরা আমদানি এবং রপ্তানিকে ইফিশিয়েন্ট করো। তোমাদের রপ্তানি যদি বেড়ে যায় তাহলে তোমাদের ফরেন কারেন্সি আর্ন হবে বেশি, সুতরাং তোমাদের ঋণ পেমেন্ট করার সক্ষমতা বাড়বে। ঋণ পেমেন্ট করার সক্ষমতা বাড়লে তোমাদেরকে আমরা আরো ঋণ দেব। কিন্তু আমরা যে ঋণগুলো বিভিন্ন আন্তর্জাতিক কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে নেই, তারা কিন্তু এই ধরনের কোনো শর্ত দেয় না। তারা প্রজেক্টের একটা ভায়াবিলিটি করে, তারা সরকারের সাথে নেগোসিয়েশন করে, তখন আমাদেরকে লোন দেয়। সুতরাং আমাদের মতো দেশ, বাংলাদেশের মতো যেসব দেশের কনজারভেটিভ দেশ, যেসব দেশে রিফর্ম করতে চায় না, ঘুরে ধরা পদ্ধতিতে আমরা আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটাকে চালাতে চাই, তাদের জন্য আসলে আইএমএফ এর সেই শর্তগুলি মন্দের ভালো। আমি একেবারে 100% আইএমএফ এর শর্তগুলিকে ভালো বলতে চাই না, কিন্তু এটা মন্দের ভালো। আমরা তো শত বছরের পুরনো আইন দিয়ে এই দেশ শাসন করি, আমাদের কাস্টমস অ্যাক্ট পুরনো, আমাদের এনবিআর এর কোনো রিফর্ম হচ্ছে না। পলিসি এবং ইমপ্লিমেন্টেশন ডিপার্টমেন্ট ভাগ করার জন্য যে আইন করা হলো, সে আইন করতে যে কেলেঙ্কারি হলো, সেটার কোন রকমের সমাধান হলো, কিন্তু সেটা কিন্তু এখনো বাস্তবায়ন হয় নাই। এই এনবিআর এর যদি রিফর্ম না হয়, তাহলে আমরা ডিজায়ার্ড লেভেলে রেভিনিউ কালেকশন করতে পারবো না। একজনের উপরে চাপিয়ে দিলাম একটা ট্যাক্স, যেমন সরকার বলছেন, মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে ট্যাক্স বাড়ানো হবে। ট্যাক্স বাড়িয়ে, ট্যাক্সের রেট বাড়িয়ে কিন্তু ট্যাক্স কালেকশন হয় না, এটা অবাস্তব। একজনকে আপনি ব্লেম করতে পারবেন যে ব্যবসায়ীরা লোন ট্যাক্স দেয় না। আমি যদি বলি যে সরকারি কর্মকর্তারা ট্যাক্স নেয় না, সরকার ট্যাক্স নিতে রাজি নয়, কারণ সরকারের আইন কানুনের ভিতরে ট্যাক্সের যে আইন কানুনগুলো আছে সেগুলো পরিবর্তন করার কোনো আগ্রহ কর্মকর্তাদের ভিতরে বা পলিসি মেকারদের ভিতরে নাই। আইএমএফ কিন্তু সেই কথাগুলোই বলে যে তোমরা তোমাদের আইন কানুনগুলো যেগুলো ভুলভ্রান্তি আছে, লিমিটেশন আছে, সেগুলোকে পরিবর্তন করো, তাহলে তোমাদের একটু এই বিষয়ে আরেকটু জানতে চাই জনাব এম এ সিদ্দিক, একটু আপনার কথার প্রসঙ্গে যেহেতু আসলো ঋণ খেলাপির যে বিষয়টি, গতকাল সংসদের প্রসঙ্গ আমি একটু আনতে চাই। সেখানে কিন্তু অর্থমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন বড় বড় যেই কোম্পানিগুলো রয়েছেন, যেমন তিনি বেক্সিমকো, এবং একই সাথে উনি উল্লেখ করেছেন এস আলম গ্রুপের কথা, যে তাদের সাথে কিন্তু কোনো অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো বিষয় নেই। সেক্ষেত্রে এই যে পাচারকৃত যে অর্থের কথা বলা হচ্ছে, যেটা ফিরিয়ে আনার প্রতি সরকার একেবারে দায়বদ্ধ এবং তারা ফিরিয়ে আনবেন, সেই টাকাটা আসলে বাংলাদেশের এই ঋণ খেলাপির ক্ষেত্রে বা এই দায়ের ক্ষেত্রে ঠিক কতটুকু সহায়তা করতে পারে, এবং এই অর্থ আসলে ফেরত আনা সম্ভব কিনা? বিদেশে যে অর্থটা পাচার হয়ে যায়, এই টাকাটা আসলে ফেরত আনা অত্যন্ত কঠিন কাজ। পৃথিবীর খুব অনেক দেশে যে সাকসেসফুল হয়েছে তা না, কিন্তু যে পরিমাণ টাকা যায় আংশিকভাবে আনা যায়। কারণ হচ্ছে টাকাটা যেভাবে যায় কোনো ট্রেইল থাকে না, কোনো রেকর্ড থাকে না। আর ফিরিয়ে আনতে হলে এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার, যেসব দেশগুলোতে এই টাকাগুলো যায় ওরা কিন্তু এই পাচারকৃত টাকার বেনিফিশিয়ারি। বাংলাদেশ থেকে যদি $100 বিলিয়ন কোনো দেশে যায়, সে $100 বিলিয়ন কিন্তু ওই দেশে বিনিয়োগ হয়। সেই জন্য পৃথিবীর বিভিন্ন দেশের এই টাকা ফেরত দেওয়ার যে আইন আছে, আইনগুলোর ভিতরে ওরা ইচ্ছে করে একটু ফাঁক ফোকর করে রেখেছে। টাকা গেলে ওরা জিজ্ঞেস করে না যে টাকাগুলো কোত্থেকে এনেছো, কিন্তু যে দেশ থেকে টাকা গেল তারা যদি স্পেসিফিক এভিডেন্স সহ আইনি সহায়তার চেষ্টা করে, তখন তারা এগুলোকে সহযোগিতা করে। তো বাংলাদেশের কিন্তু সক্ষমতা খুবই কম এই ব্যাপারে। প্রথমত আমরা এই ব্যাপারে দক্ষ নই, আন্তর্জাতিক আইন কানুনের ব্যাপারে দক্ষ নই।
আমাদের পূর্ব অভিজ্ঞতা নেই টাকা ফেরত আনার, মুষ্টিমেয় কিছু টাকা ফেরত আমরা আনতে পেরেছি, সেটাও সাফিসিয়েন্ট না অভিজ্ঞতা। আর আইনি প্রক্রিয়া চালানোর মতো যে লয়ার, সেটাও আমাদের ভেতরে নেই। তো সবকিছু মিলিয়ে আমরা কিন্তু আমাদের জন্য সিচুয়েশনটা ফেভারেবল না যে যত টাকা চলে গেছে তত টাকা আমরা ফেরত আনতে পারবো। ইভেন আপনি যদি অথেন্টিক তথ্য চান যে আমাদের দেশ থেকে গত 10 বছরে, 15 বছরে, 20 বছরে কি পরিমাণ টাকা পাচার হয়ে গেছে, সেগুলি কিন্তু খুবই অনুমান ভিত্তিক, খুবই অনুমান ভিত্তিক। কারণ আমরা ডেফিনেট কোনো তথ্য দিতে পারি না। শুধু জাতিসংঘের একটা তথ্য আছে যে ট্রেড ইয়ের মাধ্যমে, ইনভয়েসিং এর মাধ্যমে কত টাকা যায়, সেটাও কিন্তু বাংলাদেশের তথ্য এবং বিদেশি সরকারের তথ্যের ভিতরে একটা সিম্পল ইকুয়েশন করে, সেটাও কিন্তু অথেন্টিক না। কিন্তু আমদানি রপ্তানির মিস ইনভয়েসের মাধ্যমে যে টাকাটা পাচার হয়, সেটা টোটাল যে টাকা পাচার হয় তার 25% না, আর 75% টাকা চলে যায় আমাদের হুন্ডির মাধ্যমে। সেই টাকাটা বাংলাদেশে কখনো আসে না। আমাদের দেশের শ্রমিকরা দুবাইতে কাজ করে, আর আমাদের দেশের কর্মকর্তারা বা দুর্নীতি করে, সেই দুর্নীতি টাকাটা এখান থেকে বাংলাদেশে টাকাটা এনে ডলারটা আমেরিকাতে পাচার করতে হয় না, দুবাই থেকে ডলারটা চলে যায় আমেরিকাতে। আর দুবাইয়ের যে শ্রমিকদের ভাইরা আছে, তাদের তাদের ভাই বোন, আত্মীয় স্বজনকে আমরা এখানে আমাদের দেশে যারা টাকা পাঠায় তারা টাকা দিয়ে দেয়। এই যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটার সাথে ব্যবসার কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে আসলে পিওর টাকা পাচার। সেই টাকাটা কিন্তু আমরা কখনো হিসাব করতে পারি না যে কত টাকা চলে গেছে। আমার ব্যক্তিগত এস্টিমেট সেটা হচ্ছে যে সেটা টোটাল যাটা টাকা পাচার হয় তার 75% আমরা ওইভাবেই পাঠাই। তো এখন সেই টাকাটা কত সেটা আমরা জানি না এক্স্যাক্টলি, সেজন্য বলা হচ্ছে। আরও একটা বিষয় আসলে আনতে চাই, সেটা হচ্ছে আলোচনা শুরু হওয়ার আগে আমরা ঢাকার ফিলিং স্টেশনের চিত্র দেখছিলাম। ঢাকার চিত্র এমন যদি হয় তাহলে ধারণা করাই যায় গোটা বাংলাদেশের ফিলিং স্টেশনগুলোর চিত্র ঠিক কেমন হতে পারে। একটু জ্বালানি প্রসঙ্গে আসতে চাই। দাম বৃদ্ধির পরেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে না, এর কারণ কি বলে মনে করছেন, এবং একই সাথে জ্বালানি পরিস্থিতি সমাধানের ভবিষ্যৎ কি আসলে? আসলে সরকার বলছেন কোনো সংকট নেই, কিন্তু এখন পর্যন্ত কোনো পাম্পের মালিক বলেনি যে তারা আগে যত অ্যালটমেন্ট পেত তাদেরকে ততটুকু দেয়া হচ্ছে। আসলে ততটুকু দেয়া হচ্ছে না। আর যারা কেনাকাটা করে, আপনি রাস্তায় বেরোলে দেখবেন গাড়ি কিন্তু আগে থেকে অনেক কমে গেছে। তাহলে ওদেরকে গাড়িগুলোকে কম দেয়া হচ্ছে পেট্রোল, তাহলে পেট্রোলগুলো কোথায় যায়? তাহলে কি পাচার হয়ে যায়? পাচার হয়ে গেলে কোথায় যাচ্ছে? একবার শুনি পাশের দেশে চলে যাচ্ছে, আবার শুনি মানুষ কালোবাজারি করে। কালোবাজারি করে কার কাছে বিক্রি করে? যেমন আমি তো কালোবাজার থেকে কোনো পেট্রোল কিনি না, আমি আমার গাড়ি চালানো অর্ধেক করে ফেলেছি। তাহলে শুভঙ্করের ফাঁকিটা কোথায়? হিসাব তো মিলছে না। কেউ কেউ এটাকে মজুতদারি করছে, তো সেই মজুতদারি যে করছে সেটাকে সরকার কঠোর হস্তে দমন কেন করে না? অথবা যে সুযোগটা আছে, একবার শুনেছিলাম যে পেট্রোল পাম্প গুলোতে পুলিশ দেওয়া হবে, ওয়াচার দেওয়া হবে, সেগুলো তো দেওয়া হয়নি। তাহলে ম্যানেজমেন্টটা তো প্রপার হচ্ছে না। ম্যানেজমেন্ট প্রপার না হলে কিছু মিসইউজ হবেই। তো সরকারের উচিত আসলে এই ব্যাপারটা থেকে কঠোর হওয়া এবং যার প্রকৃত রিকোয়ারমেন্ট সে সরবরাহ করা উচিত। আমরা তো দেখে পাচ্ছি ইন্ডাস্ট্রিগুলোতে মোবিল যাচ্ছে না, সেখানে জেনারেটর চলছে না। আমরা দেখতে পাচ্ছি কৃষকরা বলছে তারা মোবিল পাচ্ছে না, ওরা ডিপ টিউবওয়েল চালাতে পারছে না, এগ্রিকালচারে ক্ষতি হচ্ছে। ডিজেলের অভাবে ফার্টিলাইজার কোম্পানিগুলোতে, গ্যাসের অভাবে ফার্টিলাইজার ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার যদি বলে কোনো অভাব নাই সে কথাটা, তাহলে আপনারা ফার্টিলাইজার ফ্যাক্টরি বন্ধ করেছেন কেন? আমাদের দেশের গরিব কৃষকরা কেন ডিজেল পাচ্ছে না তারা ডিপ টিউবওয়েল চালানোর জন্য? সুতরাং সত্য কথা বেরিয়ে আসুক, আসলে অভাব আছে এবং এটার মারাত্মক পরিণতি হচ্ছে। আপনারা যে রিপোর্ট করছেন তাতে দেখতে পাচ্ছেন শুধু গাড়ি পরিচালনার কথা বলছেন। আমাদের দেশে যে উৎপাদন ক্ষেত্রে যে সংকট দেখা দিয়েছে, যে উৎপাদন সংকটের কারণে প্রোডাকশন কমে যাবে, সেটাতে বিভিন্ন জিনিসের ডিমান্ড থাকবে কিন্তু দ্রব্য থাকবে না,
র জি মেটেরিয়ালস আসলে আমরা এর থেকে আসলে ধারণা করতে পারি যে এই যে জ্বালানির যে সংকট এটি আসলে শুধুমাত্র ফিলিং স্টেশন বা গাড়ির ক্ষেত্রে যতই না বলি এটি পুরো বাংলাদেশের ওপরই প্রত্যক্ষ পরোক্ষ দুইভাবেই আসলে প্রভাব ফেলছে। জনাব এমএ সিদ্দিকী, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের পুরো আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আসন্ন বাজেটে ইচ্ছাকৃত কর ফাঁকি দেওয়া ব্যক্তিদের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, রাজস্ব বাড়াতে করের হার কমানোর সুযোগ নেই। চেয়ারম্যান জানান, আগামী অর্থ বছর থেকে ভ্যাটের হার 15% করতে চায় এনবিআর। করদাতাদের হয়রানি কমাতে রিফান্ড অটোমেশন করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। আলোচনায় অংশ নিয়ে এসএমই খাতের জন্য বিশেষ কর সুবিধা, রপ্তানি ও সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কমানো সহ বেশ কিছু প্রস্তাব দেয় বাংলাদেশ চেম্বার অফ কমার্স বিসিআই। আর অন্যদিকে ব্যবসা বান্ধব কর নীতি, অটোমেশন ব্যবস্থা চালু করা সহ 16টি প্রস্তাবনা তুলে ধরে ঢাকা চেম্বারের নেতারা। আপনি ভ্যাট দিচ্ছেন, আরেকজন একদম দিচ্ছেন না, এটা তো হয় না। আরেকটা কথা আমি বারবার বলছি, ভ্যাট কিন্তু ব্যবসায়ীরা দেয় না, ব্যবসায়ীরা হচ্ছে ভ্যাটের কালেক্টর। সরকারের পক্ষে তারা কাস্টমার থেকে ভ্যাটটা কালেক্ট করে সরকারকে জমা দিয়ে দেয়। এই জিনিসটা আপনাদের ব্যবসায়ীদের বোঝাইতে হবে যে ভাই আমি তো আমার পকেট থেকে দিচ্ছি না, আই এম কালেক্টিং ইট ফ্রম কাস্টমার এবং আমি ওই টাকাটা জমা দিয়ে দিচ্ছি। আপনাদের মধ্যে যে নোশনগুলো আছে এখান থেকে বেরোতে হবে। দর্শক, এবারে আমরা একটু দেখে আসবো দেশের শীর্ষস্থানীয় যে পত্রিকাগুলো রয়েছে সেখানে আজকে ব্যবসা নিয়ে আসলে কি কি শিরোনাম দেওয়া হয়েছে। প্রথমেই রয়েছে বাংলাদেশ প্রতিদিন, তার শিরোনাম যদি দেখি, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত বাস ভাড়া বেশি আদায় করা যাবে না, মালিক সমিতি তারা এই সিদ্ধান্ত দিয়েছে। পরবর্তী পেপার যদি বলি, বণিক বার্তা তারা আজকে দিয়েছে, ইরান যুদ্ধের প্রভাবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রিক দাম বাড়তে পারে 30%। এটিও কিন্তু একটি চ্যালেঞ্জের কথা। আমরা একটু পরবর্তী সংবাদ পত্রিকাটি একটু দেখতে চাই। প্রথম আলো রয়েছে, তাদের আজকের শিরোনাম হচ্ছে, আজ কমেছে তেলের দাম, ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে অনিশ্চয়তার জের। পরবর্তী পত্রিকা হচ্ছে সমকাল, তারা দিয়েছেন, চালের দামে উল্টো পথে বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি চালের অবস্থা আর কি। এর পরবর্তী পত্রিকা রয়েছে কালের কণ্ঠ, তারা দিয়েছে, রাজস্ব আদায়ের রেকর্ড ধস, 9 মাসে ঘাটতি 98,000 কোটি টাকা। এবং সবশেষ আমরা যদি দেখি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তারা দিয়েছে, ট্রেজারি বন্ডের সুদ হার বাড়ায়, সরকারের ব্যাংক ঋণের খরচ বেড়েছে। আমরা একটু পত্রিকাগুলো দেখলাম। দর্শক, এবারে আমরা একটু মুদ্রা বাজারের খবর জানাবো। একটু দেখে নিতে চাই মুদ্রা বাজারের খবরাখবর। মুদ্রার বিনিময় হার যদি আজকে আমরা দেখি, মার্কিন ডলার ক্রয় করা হয়েছে 122 টাকায়, বিক্রয় মূল্য 123 টাকা। ইউরো ক্রয় মূল্য 141, বিক্রয় 145। পাউন্ড ক্রয় হচ্ছে 159 টাকা, বিক্রয় হচ্ছে 166 টাকা। চীনা ইউয়ান 16 টাকা, বিক্রিত মূল্য 16 টাকা 60 পয়সা। সৌদি রিয়াল 32 টাকা 20 পয়সা, ক্রয়কৃত মূল্য, বিক্রয় হচ্ছে 33 টাকা। এবং ভারতীয় রুপি ক্রয় হচ্ছে 1 টাকা 30 পয়সায়, বিক্রয় হচ্ছে 1 টাকা 45 পয়সা। এবং সূত্র কিন্তু দর্শক সোনালী ব্যাংক। আমরা একটু পরেরটি স্বর্ণের দাম দেখতে চাই আসলে, যেটি বাজুসের তথ্যানুযায়ী 22 ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের মূল্য আজ 21,450 টাকা, সেই ক্ষেত্রে প্রতি ভরি 2,50,193 টাকা। 21 ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের মূল্য 20,475, প্রতি ভরি 2,38,820। 18 ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম 17,550, সেই হিসেবে প্রতি ভরি 2,04,703। এবং সনাতন সোনা প্রতি গ্রাম 14,295, প্রতি ভরি 1,66,737। আমরা একটু রৌপ্য মূল্যের দরদাম দেখতে চাই, রূপার দরদাম আছে কেমন। প্রতি ভরি রূপার 22 ক্যারেটের যদি বলি 6,065, 21 ক্যারেটের রূপার প্রতি ভরি 5,774, 18 ক্যারেট রূপার প্রতি ভরির মূল্য 4,957 এবং সনাতন রূপার প্রতি ভরি 3,732। দর্শক, আমরা একটু জনপদের শিল্প বাণিজ্যের খবর আপনাদেরকে জানাবো। দর্শক, টাঙ্গাইলে কৃষকদের জন্য ডিজেল প্রত্যয়নপত্র চালু করেছে প্রশাসন। কৃষকদের অভিযোগ, একাধিকবার কৃষি অফিসে যেও মিলছে না প্রত্যয়নপত্র, আবার পাম্প থেকে সময় মতো তেলও পাচ্ছেন না। এই অবস্থায় চলতি বোরো মৌসুমে পর্যাপ্ত সেচ দিতে না পারায় কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন। আতিকুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। তেল পাম্পে ভিড় ও ভোগান্তি কমাতে টাঙ্গাইলে কৃষকদের জন্য চালু করা হয়েছে ডিজেল প্রত্যয়নপত্র।
কৃষকদের অভিযোগ, এই প্রত্যয়নপত্র ছাড়া কোনো পাম্পেই মিলছে না ডিজেল, অথচ একটি কাগজের জন্য একাধিক ডেস্ক ঘুরতে হচ্ছে, আবার কখনো এক দপ্তর থেকে অন্য দপ্তরেও যেতে হচ্ছে। এতে ভোগান্তি বেড়েছে তাদের। সারাদিন এখানে সিরিয়াল দিয়ে আপনার হচ্ছে গিয়ে যে এই প্রত্যয়ন নিলাম, যে তেলটা পাই এই তেল তো হয় না, তাও কোনোদিন ফিরে যাওয়ার লাগে, আর সকাল থেকে আসছে আমি তেল পাইনি। এদিকে যারা এই কার্ড পেয়েছেন তারাও পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাচ্ছেন না ডিজেল। এতে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। অনিশ্চয়তার মুখে পড়ছে চলতি মৌসুমের বোরো আবাদ। তো মনে করছি যে এই কার্ডটা যদি আমরা যে কোনো পাম্পে দিলে হয়তো ওইখানে ওনারা একটা সিগনেচার দিয়ে তেলটা দিয়ে দিবে, কিন্তু এনে তো আরেকটা সমস্যা দেখতে। সকালের থেকে আসি, খাওয়া না দাওয়া না, 10 মাইল ফাটে থেকে আসি আমরা। কৃষি অফিসের থেকে ফর্ম নিলে বলছে পাম্পে তেল দেয়। অবশ্য কৃষি কর্মকর্তা বলছেন কৃষকদের প্রত্যয়নপত্রের মাধ্যমেই ডিজেল দেওয়া হচ্ছে। যাচাই বাছাইয়ের মাধ্যমে এটা প্রত্যয়ন হচ্ছে, ফিল আপ করতে হয়। তাদের হচ্ছে কি টাইপের হচ্ছে যন্ত্র বা কিসের জন্য তেল নিচ্ছে, আমরা সেটা যাচাই বাছাই করবো। প্রকৃত কৃষিকাজ সেটা দেখে হচ্ছে আমরা প্রত্যয়ন করতে দিচ্ছি। কৃষকদের দুর্ভোগ লাঘবে প্রত্যয়নপত্রের প্রক্রিয়া সহজীকরণ ও পাম্পগুলোতে পর্যাপ্ত ডিজেল সরবরাহ নিশ্চিতে উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার বিশ্ব বাণিজ্যের খবর। ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় চরম জ্বালানি সংকটে পড়েছে গোটা ইউরোপ। এর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে বিমান চলাচল খাতে। উদ্ভূত পরিস্থিতিতে নানা বিকল্প খুঁজছে ইউরোপীয় ইউনিয়ন, আর অন্যদিকে জ্বালানির বাড়তি দামের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে ফ্রান্স। আর তাই কৃষক, জেলে, পরিবহন কর্মী এবং নিম্ন আয়ের মানুষের জন্য সুনির্দিষ্ট আর্থিক সহায়তা এবং ভর্তুকির ঘোষণা দিয়েছে ফরাসি সরকার। আগামী গ্রীষ্মকালটি ইউরোপের জন্য হতে যাচ্ছে বেশ কঠিন। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের প্রধান রুট অবরুদ্ধ থাকায় খুব শিগগিরই বড় ধরনের জেট ফুয়েল সংকটের মুখে পড়তে পারে ইউরোপীয় এয়ারলাইন্সগুলো। ইউরোপের ৭৫% উড়োজাহাজের জ্বালানি আসে মধ্যপ্রাচ্য থেকে। তাই পর্যাপ্ত সরবরাহের অভাবে এরই মধ্যে বিভিন্ন রুটে এয়ারলাইন্সগুলো কমাতে শুরু করেছে ফ্লাইটের সংখ্যা। যদি তেলের উৎপাদন স্বাভাবিকও হয়, তবুও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে জ্বালানি পৌঁছাতে কয়েক সপ্তাহ সময় লাগবে। সবচেয়ে খারাপ পরিস্থিতি কি হবে তা সংজ্ঞায়িত করাও কঠিন, কিন্তু যদি এই পরিস্থিতি বহু মাস এমনকি বছর ধরে চলতে থাকে, তবে আমরা খুব গুরুতর অর্থনৈতিক পরিণতির সম্মুখীন হব, যা অবশ্যই শুধু জ্বালানি খাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বাজেট ঘাটতির চাপ থাকা সত্ত্বেও উৎপাদনশীল খাত টিকিয়ে রেখে দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষাতেই এমন বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটি। নিবির আমিন, নিউজ 24। দর্শক, বিজনেস আওয়ার এ পর্যন্তই। ধন্যবাদ।